না, এটা কোনোভাবেই ধারণা করা যাচ্ছে না যে করোনার অনিশ্চয়তা কখন দূর হবে আর কখন তরুণরা সেই আগের জীবনে ফিরে আসতে পারবেন। বরং করোনার ঢেউ একের পর এক এসে পুরো বিষয়টিকে আরও যেন জটিল করে তুলেছে। এই অবস্থায় আমরা অবশ্যই তরুণদের পাশে দাঁড়াতে চাই, তরুণদের কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবনজার। আপনাদের সবাইকে আমি আশিকুর রহমান চৌধুরী স্বাগত জানাচ্ছি। এখন যৌবনজার এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। ১০০ বছর কি তারও আগের কথা। ওই সময়ে কিছু মানুষ গ্রামে দই বানিয়ে সেটা কাঁধে করে শহরে নিয়ে এসে বিক্রি করতেন। ওই দইয়ের স্বাদ বিদেশি অতিথিরা গ্রহণ করার পর এর পরিচিতি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এখন সেই দইয়ের পরিচিতি দেশে বিদেশে এতটাই বেড়েছে যে ওই দইয়ের আগে আলাদাভাবে কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজনই পড়ে না, কেবল বললেই হয় বগুড়ার দই। বগুড়ার দইয়ের এই ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে এই প্রজন্মের তরুণরা নানা ধরনের আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন। বগুড়ায় বেড়াতে এসে এটা এখন অনেকের জানার আগ্রহ, বিখ্যাত বগুড়ার দই কিভাবে তৈরি করা হয়। তবে এটি আপনি যতই জানার চেষ্টা করেন না কেন, চাইলেই অন্য কোনো অঞ্চলে ঠিক এই ধরনের দই বানানো সম্ভব নয়। পুরনো একজন দইয়ের কারিগর এর ব্যাখ্যায় বললেন, মূল রহস্য বগুড়ার প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং পানি এমন গরুর দুধের নিশ্চয়তা দেয় যা দিয়ে বগুড়ার দই কেবল বগুড়াতেই তৈরি করা সম্ভব হয়। শুধু গরুর দুধের কারণে নয়, বগুড়ার দই বগুড়াকে যেভাবে খ্যাতি এনে দিয়েছে সেটা ধরে রাখার জন্য প্রজন্ম থেকে প্রজন্মের তরুণরা সবসময় সতর্ক থেকেছেন। দইয়ের যে কালারটা আমরা নিয়ে আসি এটা সম্পূর্ণ জালের উপর নির্ভর করে। হ্যাঁ, আতে আমাদের দুধ অনেক কমে আসে, অর্ধেক হয়ে যায়। হেডে দেওয়ার পরে আমরা সুগার মারি, সুগার মারার পরে যে কাঁসাত আমরা সরাতে যে দইটা আমরা ঢালি, এই দইটা ঢালার পরে আমরা এই ধাপটা ঢেকে রাখি। আঁকার পরে যে ক্রিমটা আসে, অনেকে বলে যে মাথায় এমন কেন হয়, যে আমরা এই ঢেকে রাখার পরে যে ক্রিমটা ওপরে ভেসে ওঠার পরে ক্রিমটা আমাদের মোটা হয়ে যায়। এই দইয়ের মধ্যে শুধু আমরা এই দই, এই দুধ আর এই চিনি ছাড়া আর অন্য কোনো কিছু ব্যবহার হয় না। বগুড়ার দই তৈরির প্রক্রিয়া নিয়ে অনেক কিছু জানা হলো, দেখা হলো। এবার আমাদের টার্গেট একজন গৌরগোপালের বংশধরকে খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখা। কে এই গৌরগোপাল? গৌরগোপাল হলেন ব্রিটিশ আমলের সেই দইয়ের কারিগর যার হাতে তৈরি দই একসময় হয়ে ওঠে আজকের বিখ্যাত বগুড়ার দই। অবশেষে বগুড়া শহরেই পাওয়া গেল গৌরগোপালের বংশধর বিপ্লব পালকে। আমার দাদা আসলে বাড়ি হচ্ছে শেরপুর, উনি বগুড়াতে ভাড়ে করে দই নিয়ে এসে বিক্রি করতো। কিন্তু এখানকার এই যে নবাব বাড়ির নবাব মোহাম্মদ আলী, উনি দইটা খেয়ে এত খুশি হয়েছিল যে উনি এই দইটা পরবর্তীতে বিভিন্ন দেশে, এবং আমরা শুনছি আর কি যে রানী দ্বিতীয় এলিজাবেথ ওনাকেও পর্যন্ত দইটা খাওয়াইছে। এতে আমার দাদু এত প্রশংসিত হয়েছে ওই দইটা খেয়ে, দইটা খাওয়ায়, যে উনি এখানে পরবর্তীতে আমাদেরকে থাকার জন্য একটা জায়গাও দিয়ে দিচ্ছিল। দেওয়ার পরে তখন থেকে আর কি আমার দাদা এখানে দই সুন্দরভাবে দইয়ের ব্যবসা চালু করে। ওই থেকেই এটা বিখ্যাত। তিন পুরুষ ধরে গৌরগোপালের বিখ্যাত সেই বগুড়ার দইয়ের ব্যবসা ধরে রেখেছেন বিপ্লব পাল। চোখের সামনে তিনি দেখেছেন তার দাদা গৌরগোপালের হাত ধরে যে বগুড়ার দই এত বিখ্যাত হয়েছে, সেই দইয়ের ব্যবসায় এখন নানা পরিবর্তন এসেছে। আমার দাদার সেই সময়ে দইয়ের ব্যবসা যেভাবে শুরু করছিল, এই প্রোডাক্টটা নিয়ে এখন কিন্তু অনেকেই করে খাচ্ছে। এই দইটা দিয়ে অনেকের কর্মসংস্থান হয়েছে। আপনি বগুড়াতে ঘাটে দেখবেন সেই সময় একটাই দইয়ের দোকান ছিল গৌরগোপাল, আমার দাদার। আর এখন কিন্তু আমার মনে হয় বগুড়া শহরে ঘাটলে আপনি 400-500 দোকান পাবেন
দইয়ের। শুধু ব্যবসায় পরিবর্তন নয়, বগুড়ার দই একদিকে যেমন ভিন্ন স্বাদ এনে দিয়েছে, অন্যদিকে এনে দিয়েছে অসংখ্য তরুণের কাজের সুযোগ। আমরা চাইব বগুড়ার দইয়ের এই খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, কারণ একটা পণ্যের ব্র্যান্ডিং যত ভালো হবে তত সেখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে। নিজের ক্যারিয়ার নিয়ে সন্তান কি চাইলেও অনেক সময় সেটি প্রাধান্য পায় না, বরং প্রাধান্য পায় মা বাবা কি চাইছেন সেই বিষয়টি। এতে করে সন্তানের উপর মারাত্মক মানসিক চাপ তৈরি করে, যা অনেক সময় নেতিবাচক ফলাফল নিয়ে আসে। এই বিষয়টি ধরতে পেরে একজন মা তার সন্তানের পাশে দাঁড়িয়েছেন সন্তানের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের জন্য। প্রবাদ আছে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। কিন্তু এক্ষেত্রে বিষয়টি একটু অন্যভাবে বলা যায়, মা মেয়ে যেখানে, স্বপ্ন পূরণ সেখানে। মা রোজিনা কখনোই চাননি তার মেয়ে অনন্যার ক্যারিয়ারের ব্যাপারে কোনো কিছু চাপিয়ে দিতে, কারণ চাপিয়ে দেওয়ার এই বিষয়টি নিয়ে তার নিজের জীবনেই আছে বাস্তব অভিজ্ঞতা। আমি যতই ওকে চাপিয়ে দিই, আমি আমার গল্পটার কথা মনে করি যে আমাকে কেউ একজন চাপিয়ে দিতে চেয়েছিল, সে আমার বাবা হোক বা সাধারণত বাবারাই করে, বাবারা বলে যে তোমাকে এটা হতে হবে, কিন্তু আমি আসলে ওটা হতে পারি নাই। সো আমি ওই চিন্তাটা থেকে বেরিয়ে এসেছি যে সন্তানের উপর কোনো কিছু আসলে চাপিয়ে দেওয়া যাবে না, ওকে ওর নিজের স্বাধীন মতো কাজ করতে দিলে মনে হয় যে ও ভালো করবে। আর এমন মা যখন পাশে, তখন সন্তানের আর কি লাগে। মাকে পাশে পেয়ে অনন্যা তার বুটিক ও জুয়েলারি আইটেমের ব্যবসা নিয়ে অবিরাম ছুটে চলেছেন স্বপ্ন পূরণের লক্ষ্যে। দেখা গেল যে নিজেদের মধ্যে অনেকেই কথা বলল যে এই কাজটা কি করা ঠিক হবে, কিন্তু যখন দেখলো যে না আমি এই জিনিসটাতে ভালো করছি, তখন আমার আম্মু বললো যে না, ও যেহেতু আগ্রহ ওর এখানে অনেক, অ্যান্ড ও যেহেতু পারবে, আমি ওর পাশে দাঁড়াবো। সো এভাবে মা পাশে দাঁড়ালো, আর পাশে দাঁড়িয়ে আজকে আমরা এখানে। অনন্যা তার মায়ের নামে নিজের স্বপ্নের নাম দিয়েছেন রোজিনাস ইয়েলো মার্ট। বুটিক এবং জুয়েলারি আইটেমের ওপর মা ও মেয়ের ভিন্নধর্মী কাজ দিয়ে ব্যবসার যাত্রা শুরু হয়েছিল 5 বছর আগে, মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে। আমি 5,000 টাকা নিয়ে শুরু করি। সো আমার লাইভে যখন আমি 3টা লাইভ যদি করি, আলহামদুলিল্লাহ আমি 1.5 লাখ টাকার মতো সেল করতে পারি, মান্থলি না ডেইলি। মা মেয়ের কাজের ধরনটি এরকম, একজন কাজ করেন অনলাইনে আর একজন অফলাইনে। অসম্ভব সুন্দর একটা শাড়ি, আপনাদের সবার পছন্দের, একদম পিওর দেশি মাসলিনের মধ্যে কাজ করা। অর্ডার করতে আপনার ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন। এত বড় একটা কাজ কিন্তু কখনোই একা সামলানো সম্ভব না। সো ডিজাইনিংয়ের সেক্টরটা হচ্ছে আমি আর আমার আম্মু দেখছি, জুয়েলারির ব্যাপারটা পুরোটাই আমি দেখছি, অ্যান্ড যে অর্ডারের প্রসেসটা, যেহেতু আমাদের ইন্ডিয়া পাকিস্তান থেকে প্রোডাক্ট আনতে হয়, পেমেন্টের অনেক ব্যাপার থাকে, ব্যাংকের অনেক ব্যাপার থাকে, টোটালি এই সাইডটা হচ্ছে আম্মু দেখে। ফ্যামিলি যদি সাপোর্ট না করে আপনাকে, কখনোই আপনি এই পর্যন্ত আসতে পারবেন না। আপনাকে সময় লাগবে, অনেক স্ট্রাগল করতে হবে, যেটা কিনা হয়তো আমি খুব কম সময়ের মধ্যে আমি আজকে যেখানে আসতে পেরেছি, সেটা হতে আপনার অনেক বেশি সময় লাগবে। তাদের কাজ এখন আর কেবল লাইভ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নেই। বড় বড় ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে মা ও মেয়ের পোশাক ও জুয়েলারির কাজগুলো ইদানিং বেশ আলোচিত হয়েছে। মা ও মেয়ের এমন উদ্যোগের শুরুর দিকে পরিবারের বাকি সদস্যরা সম্পৃক্ত ছিলেন না। পরে তারা বুঝতে পারলেন ব্যবসার এরকম উদ্যোগগুলো অনেক বেশি এগিয়ে যায় যদি পরিবারের সদস্যরা সবাই মিলে কাজ করেন। পরিবারের সবাই মিলে কাজ করার এমন কনসেপ্ট বাংলাদেশে খুব বেশি প্রচলিত না হলেও চীনসহ বেশ কিছু দেশে এই কনসেপ্টকে দারুণভাবে চর্চা করা হয়। ওই দেশগুলোতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিবারের সব সদস্য মিলে পরিচালনা করে থাকেন, যা তুলনামূলক বেশ কার্যকর। এটা খুবই এফেক্টিভ, আমি মনে করি খুবই এফেক্টিভ। যখন আমরা কাজটা করি, যখন একটা কম্বাইন্ডে একটা গ্রুপে একটা কাজ করি, সবাই আমার ফ্যামিলি মেম্বার, সেখানে বাইরের কেউ নেই, তারা কিন্তু পুরো এফোর্টটা দিয়ে কাজটা করবে। সো আমার মনে হয়েছে যে ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি দরকার।
আর একসাথে কাজ করতে গিয়ে তাদের সবচেয়ে বড় তৃপ্তি, পরিবারের সদস্যদের আলাদাভাবে সময় দেবার প্রয়োজন পড়ে না। সবাই সবাইকে পাশে পান প্রতিটি মুহূর্ত। এবার আমরা সিলেটের এক মানবিক কন্যার গল্প বলবো, যিনি চাইলেই বিদেশের নিরাপদ স্বাচ্ছন্দ্যময় জীবনে ডুবে থাকতে পারতেন, কিন্তু না, তিনি ডুব দিলেন অনিশ্চয়তার মধ্যে। উদ্দেশ্য একটাই, নিজের দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিষয়টি দেখলে মনে হতে পারে সিলেটের ফার্মিস আক্তার কেন সামাজিক মাধ্যমে তার মানব সেবার ঘটনাগুলো তুলে ধরেন। ফার্মিস আক্তারের মনেও বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু একটা ঘটনায় তার উপলব্ধি হলো মানুষের সেবা করা যেমন প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন সবাইকে এই কাজে উদ্বুদ্ধ করা। অনেক জায়গা থেকে অনেক মানুষ আমাকে, বরিশাল থেকে একটা মেয়ে ফোন করছে, চিটাং থেকে একটা মেয়ে ফোন করছে যে আপু আপনার দেখে আমরাও বের হইছি। আমরা অনেকেই বলি যে গোপনে কাজ করা, গোপনে কিছু কিছু কাজ আছে মানে মানুষকে দেখানো উচিত, যেগুলা দেখে মানুষ শিখবে, মানুষ বের হবে, মানুষের উপকারে আসবে। তারও আগের ঘটনা, মানব সেবার ব্যাপারে তরুণদেরকে উদ্বুদ্ধ করার সূত্রটি প্রথম তিনি খুঁজে পান মানসিক প্রতিবন্ধী এক অসহায় নারীকে সেবার মধ্য দিয়ে। আমি একটা পাগল মহিলাকে দেখছিলাম রাস্তায় চিল্লাচিল্লি করতে, তো উনার পা ফেটে পুক হয়ে গেছিল, তো ওইটা দেখে আমি উনাকে চিকিৎসা করাই। এই কাজটা দেখার কারণে আমরা উনারা হচ্ছে ছাতকের, তো ওইখানে নাকি একটা পাগলের সেম অবস্থা, পা পুরা পচে গেছে, অনেক দেখছে এই পাগলকে, কিন্তু আমার এই কাজটা দেখে উনাদের উৎসাহ জাগছে যে একটা মেয়ে যদি রাতের অন্ধকারে একটা পাগলকে এরকম চিকিৎসা করতে পারে, আমরা কেন ছেলেরা পারবো না? তো ওরা 4-5 জন ছেলে, গ্রামের ছেলেরা মিলে ওই মহিলাটাকে হসপিটাল নিয়ে যায় এবং চিকিৎসা করায়। এই যে কাজগুলো তিনি করছেন, তার জায়গায় হলে হয়তো অন্যরা এভাবে চিন্তাই করতে পারতেন না। কারণ স্বামী পরিবার নিয়ে বেশ কয়েক বছর আগেই ফার্মিস আক্তার আমেরিকায় পাড়ি দিয়েছিলেন, সেখানেই তার স্থায়ীভাবে থেকে যাওয়ার কথা। কিন্তু বিদেশের নিশ্চিত নিরাপদ জীবন বেছে নেওয়ার এমন সুযোগ পেয়েও সেটা তিনি করতে পারেননি। আমি দেশের বাইরে আসলে থাকতে পারি না, আমার দেশের প্রতি যে কি একটা টান, কি একটা, আমি 10 দিনের জন্য যখন যাই, 15 দিনের জন্য যাই, আমি কাঁদতে কাঁদতে যাই। আমি যেটা মনে করি, দেশকে ভালোবাসা মানে দেশের শুধু গাছপালাকে ভালোবাসা তা না, দেশের মানুষকে ভালোবাসা। আমার আশেপাশে যে যারা অসহায়, যারা অক্ষম, যারা কিছু করতে পারছে না, বিভিন্ন সমস্যায় আছে, ওদেরকে ভালোবাসা মানেই দেশপ্রেম। আমেরিকা থেকে বারবার ফিরে এসে বাংলাদেশেই এখন স্থায়ীভাবে বসবাস করছেন ফার্মিস আক্তার। পর্যটন নগরী সিলেটে গড়ে তুলেছেন একটি হোটেল। সেই হোটেলের আয় আর বিদেশের বন্ধুদের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করেন, সেটা দিয়েই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। অভুক্তদের মুখে আহার তুলে দিয়ে, কিংবা অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে, অথবা মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি সামগ্রী কিনে দিয়ে ফার্মিস আক্তার এখন পরিচিতি পেয়েছেন সিলেটের মানবিক কন্যা হিসেবে। সিলেটের মেয়র বললেন, এমন মানবিক কন্যার মতো তরুণরা মানবিক কাজে এগিয়ে আসলে একটা শহর খুব দ্রুতই বদলে যেতে পারে। এই ধরনের যদি হিতৈষী কোনো মহিলা যেভাবে করতেছে, আমাদের পুরুষরাও তো সেভাবে এগিয়ে আসতে পারতেন। তো আমাদের একটা বোন, সে দেখাতে পারছে সংসার জীবন রেখেও, তার ব্যবসা বাণিজ্য রেখেও যে সমাজের তার দায়িত্ববোধ থেকে যেটুকু করতেছে, সেটা আসলে প্রশংসার দাবি রাখে। আমাদের দেশের যদি প্রত্যেকটা নাগরিক তার নাগরিক দায়িত্ববোধ থেকে এগুলা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসে, তাহলে আমরা আরও আগে আরও অনেক সুন্দর একটি নগরী উপহার দিতে পারি। এরকম কিছু মানবিক মানুষ আমাদের আশপাশে আছে বলে এখনো আমরা স্বপ্ন দেখি সবাইকে নিয়ে ভালো থাকার। এই পর্যায়ে থাকছে মন কে যে চায়। এটা এক অদ্ভুত মানসিক সমস্যা। দেখা যাচ্ছে কিছু মানুষ ক্ষতিকর কিছু মানুষের প্রতি
আকৃষ্ট হচ্ছেন। কেবল আকৃষ্ট না, রীতিমতো তারা প্রেমেও পড়ে যাচ্ছেন। এই সমস্যাটিকে বলা হয়ে থাকে স্টকহোম সিনড্রোম। এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন মনোবিজ্ঞানী ফায়জা আহমেদ। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করব, খুব ইন্টারেস্টিং লেগেছে সবার কাছে বিষয়টা। সাম্প্রতিক সময়ে এলএসডি মাদকের সাথে সংশ্লিষ্টতার কারণে কিছু তরুণ গ্রেফতার হয়েছিল এবং সেই সংবাদটি যখন বিভিন্ন নিউজ পোর্টালে এসেছিল তখন দেখা গেছে অসংখ্য তরুণী এবং কিশোরী তাদের প্রতি আকৃষ্ট অনুভব করেছেন। এখনকার তরুণদের ভাষায় যেটাকে বলা হয় যে তারা ক্র্যাশ খেয়েছেন তাদের প্রতি। আরেকটু পিছনে যেয়ে যদি দেখি, হোলি আর্টিজানের ঘটনায় একজন ছিলেন যার নাম নির্বাস, তার প্রতিও কিন্তু আমরা দেখেছি অসংখ্য তরুণী এবং কিশোরী তাদের অপরাধটিকে পাশ কাটিয়ে তার প্রতি আকৃষ্ট অনুভব করেছেন, তার যে এক্সটার্নাল বিউটি, তার যে সৌন্দর্য, তার প্রতি। এটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এ ধরনের মনস্তাত্ত্বিক একটা পরিস্থিতির কারণটা কী। এই বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আরও কিছু বিষয় আমি বলতে চাই। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসেও আমরা দেখি কিছু মানুষ আছে কেন জানি অপরাধীদের প্রতি আকৃষ্ট অনুভব করে। এই যে মনস্তাত্ত্বিক অবস্থাটা, এটার একটি নাম আছে, সেটাকে বলা হয় স্টকহোম সিনড্রোম। সুইডেনের স্টকহোমে একটা ব্যাংক রবারি হয়েছিল, যেখানে দুজন অপরাধী 4 জন ব্যক্তিকে 6 দিনের জন্য কিডন্যাপ করে রেখেছিল এবং একটা পর্যায়ে দেখা গেল সেই যে 4 জন ব্যক্তি যাদেরকে তারা কিডন্যাপ করেছিলেন তারা তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং তারা তাদেরকে সহযোগিতা করা শুরু করে। এই যে অপরাধীদের প্রতি একটা আকর্ষণ এবং আনুগত্য, এই যে মনস্তাত্ত্বিক একটা পরিস্থিতি যখন কোনো ব্যক্তির মধ্যে তৈরি হয় তাকে বলা হয় স্টকহোম সিনড্রোম। অনেক সময় আমরা কিন্তু মিডিয়াতে এবং একই সাথে চলচ্চিত্র নাটকগুলোতেও দেখা যায় যে অনেক অন্যায় কাজ করছে কিন্তু তার হিরোইজমটাকে অনেক বেশি ফোকাস করা হয়। খেয়াল করে দেখেন, আমরা যে মুভিগুলো দেখি সেখানে যারা হিরো থাকে তাদেরকে কিন্তু দেখানো হয় যে তারা হয়তো অ্যালকোহল নিচ্ছে, বিভিন্ন নেশা করছে। এই যে এই মেসেজগুলো যখন দেখানো হচ্ছে যে একজন মাদক সেবন করছে এবং নায়কের ভূমিকায় আছে, এই মেসেজগুলো দিয়ে কিন্তু আমরা এই জনগোষ্ঠীকে কনফিউজ করে দিচ্ছি। খেয়াল করবেন, আমরা কিন্তু চারপাশে এটাও লক্ষ্য করি, কেউ হয়তো মাদক সেবন করছে, তার প্রতি কিছু কিশোরী এবং তরুণী প্রচণ্ড আকৃষ্ট অনুভব করছে। লক্ষ্য করে দেখবেন যাদের মধ্যে এই বিবেচনা বোধটা কাজ না করে এবং এ ধরনের যখন সম্পর্কে তারা জড়িয়ে যায়, এটার পরিণতিতে কি হয়? অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে যাচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। একই সাথে স্টকহোম সিনড্রোমেও একজন মানুষ যখন আরেকজনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সেটা না দেখে তার প্রতি একটা আনুগত্য প্রকাশ করছে। এই যে জটিল মনস্তাত্ত্বিক বিষয়টা, এটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। সামাজিকভাবে আমাদের যে কিশোর কিশোরী, তরুণ তরুণী, তাদেরকে যে আমরা মেসেজগুলো দিচ্ছি সেগুলো কি কোনো ক্লিয়ার মেসেজ কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরেও যদি আমরা লক্ষ্য করি যে না, অপরাধীর প্রতি কিছু মানুষ আকৃষ্ট অনুভব করছে, তাদেরকে কিন্তু সামাজিকভাবে সহায়তা দিতে হবে এবং কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবাও দিতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের মনস্তাত্ত্বিক জটিলতা থেকে ভালো থাকতে পারবো। ভালো থাকবেন দর্শক। মনস্তাত্ত্বিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখন যৌবনজার অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করার উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, আমরা যেন আমাদের আচরণের ব্যাপারে, মানসিক বৈশিষ্ট্যের ব্যাপারে আরও বেশি সচেতন থাকি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তুলো। এখন যৌবনজার অনুষ্ঠানে আজ আমরা আওয়াজ তুলতে চাই কুষ্টিয়ার একজন অঞ্জনার জন্য। তার জীবনের গল্পের মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে এই সমাজে এখনও দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারে কিভাবে দৃষ্টি সরিয়ে রাখা হয়। কিছু মানুষের জীবনের গল্পই এমন, যার কাছে চলচ্চিত্র কিংবা নাটকের অনেক গল্পও যেন শেষমেশ হার মেনে যায়। গল্পের শুরু একজন মায়ের আকুতি দিয়ে, সৃষ্টিকর্তার কাছে একটি কন্যা সন্তানের জন্য আকুতি। মায়ের সেই আকুতি সৃষ্টিকর্তা শুনেছিলেন ঠিকই, কিন্তু জীবনের ওই গল্প মুহূর্তেই মোড় নেয় আনন্দ থেকে বেদনায়। আমার অঞ্জনা যে সময় জন্ম হয় 3টে ছেলের পরে, তারপরে সেই মেয়ের চোখ দেখি অন্ধ। তার যখন 7 বছর 8 বছর বয়স হইল, সে সময় কুষ্টিয়া হাই স্কুলের সাথে অন্ধ স্কুল, আমি ওইখানে নিয়ে ভর্তি করি। রাস্তার ওই পারে যাই আমি রাস্তায় নামি ওর কোলের কাছে করে, তো উপরওয়ালা সেই সময় ডাকি যে উপরওয়ালা, আমি ওর নিয়ে রাস্তায় বাড়াইছি, নদীতে ঝাঁপ দিছি, ও আমার এখন সাপে খাবে কি বাঘে খাবে, এ আর আমার ভয় নাই, ওর তো আমার মানুষ করতেই হবে। কুষ্টিয়া শহরে দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা স্কুলে ভর্তি হয়ে কোনো এক শিক্ষকের কাছে একটি বিরূপ মন্তব্য শুনেছিলেন, আর সেখান থেকেই
তার জীবনের গল্প মোড় নেয় ভিন্ন দিকে। আমার টিচার আমাকে বলেছিলেন যে, আমার মাকে বলেছিলেন, বৌদি আপনি আমার থেকে এক কলমে লিখে নেন যে আপনার মেয়ে কখন এসএসসি পাস করতে পারবে না। আমার মাকে বলেছিল। তো এই কথা শুনে আমার খুব জিদ তৈরি হয়েছিল যে স্যার আমাকে এত বড় একটা কথা বললেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে আমি এসএসসির ফর্ম পূরণ করলাম। এরকম এসএসসি ফর্ম পূরণ করার পরে রেজাল্ট হলো, পাস করলাম। ইন্টার পরীক্ষা আসলো, সেম ক্যাটাগরিতে ইন্টার পাস করলাম। তারপরে ইন্টার পাস করে এভাবে করেই গুটি গুটি পায়ে অনার্স পাস করলাম। তারপরে অনার্স পাস করে আবার মাস্টার্স পাস করলাম। এত বিরূপ পরিবেশের সাথে লড়াই করে যা পারার না তাই পেরেছেন অঞ্জনা। কিন্তু অঞ্জনার জন্য সমাজের যা পারার তা কি সমাজ করতে পেরেছে? উচ্চশিক্ষা শেষ করার পর অনেক চেষ্টা করেও অঞ্জনা এই সমাজের কাছে জীবিকার কোনো ব্যবস্থা খুঁজে পায়নি। সেটা না পেয়ে অঞ্জনা চেয়েছিলেন অন্তত টিউশনি করে আয়ের একটি ব্যবস্থা করার। সেটাও হয়নি। চেয়েছিলেন শিশুদের গান শিখিয়ে হলেও নিজের উপার্জন পথ খুঁজে নেয়া। না, শেষমেশ সেটাও হয়নি। কারণ সেই একটাই, তিনি তো অন্ধ। ঠিকমতো টিউশনিও পাচ্ছি না, ঠিকভাবে গানের টিউশনিও পাচ্ছি না। এমতো অবস্থায় বাবারও বয়স হয়ে গেছে, পরিবারের হালতও ধরতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে জন্ম দিয়ে অঞ্জনার মায়ের যে কান্না শুরু হয়েছিল, সেটাই কি তাহলে সত্য? সেটাই যদি সত্য না হয়, তবে এত পড়ালেখা করেও শুধুমাত্র একজন দৃষ্টি প্রতিবন্ধী বলে অঞ্জনা কেন অসহায় হয়ে থাকবেন? দুর্ঘটনায় পা হারানো অঞ্জনার বাবার এখন একটা চিন্তা, যখন তিনি থাকবেন না তখন কি হবে? আমি এখন আর পারি না, যেভাবে চলছি এই ন্যাংরার উপরেই। তবে আমার এখন একটাই সরকারের কাছে দাবি, প্রতিবন্ধীর কোটা আছে, তবে তার কাছে একটা এই আবেদন আমার মেয়েটার যদি একটা চাকরির ব্যবস্থা করতে। যদি একটা চাকরি বাকরি পাই তাহলে আমাকে কেউ কোনো কথা বলতে সাহস পাবে না, কারণ আমারটা তো আমি তখন নিজেই খেতে পারবো করে। কিন্তু যদি একটা চাকরি বাকরি না পাই তখন আমি কার ওপর বোঝা হয়ে থাকবো, কারণ বাবা মা না থাকলে কেউ কারো না। আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। বাংলাদেশে এখন প্রশান্তির বৃষ্টি। ঠিক এই সময়ে কুয়েতের তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রচণ্ড এই গরমের সাথে আবার যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ধূলিঝড়। এরকম বিরূপ আবহাওয়ায় আমাদের প্রবাসী তরুণরা কাজ করে যাচ্ছেন পরিবারের জন্য, দেশের জন্য। কুয়েতে ভাই এখন বহুতই কষ্ট আছে, বালু উঠতেছে আজকে 1 সপ্তাহ 10 দিন ধরে। এইখানে যত কষ্ট এখন, এই কারে সাফ করে এই আবার কতক্ষণ হরে আবার সাফ করতে হয়। এইখানের কষ্ট কোনো শেষ নাই রে ভাই। এখন কুয়েতের মরুভূমির কিছু এলাকায় নানা পদ্ধতি কাজে লাগিয়ে শস্য উৎপাদন করে সবার দৃষ্টি করেছেন বাংলাদেশি তরুণরা। কিন্তু তাদের ভিন্ন এমন উদ্যোগও এখন ভেসে যাচ্ছে ধূলিঝড়ের আঘাতে। আজ থেকে 2 দিন আগে যদি আসতেন তাহলে দেখতে পারতেন বাতাসের জন্য বাইরে হওয়া যায় না, বালু আর বালু। এখন এই সবজি যদি বাঁচাইতে হয় তাহলে কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। শুধু যদি ধূলিঝড় হতো তাহলেও বিষয়টি মেনে নেওয়া যায়, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে প্রচণ্ড গরম। জুন মাসে এসে কুয়েতের তাপমাত্রা এখন 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ঝড় কমলে যেখানে একটু প্রশান্তি আসার কথা, সেখানে কুয়েতের ধূলিঝড় কমার পর শুরু হয় প্রচণ্ড গরমের ভোগান্তি। অনেক গরম, এখন অনেক গরম, আবার ধুলা ওঠে। আমরা আরসিপি দেশ বাইরে কাজ করতে হয়, অনেক কষ্ট। পরিবারের জন্য, সংসারের জন্য বিদেশ করতে হয়, আবার করোনা, অনেক সমস্যা নিয়ে আমরা এখন কুয়েতে আছি। আর এভাবেই আমাদের রেমিটেন্স যোদ্ধারা সত্যিকার অর্থে যুদ্ধ করে টিকে আছেন, যে যুদ্ধের লক্ষ্য একটাই, ফেলে আসা দেশের মানুষগুলোকে ভালো রাখা, বাংলাদেশকে ভালো রাখা। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এখন যৌবন যার এই অনুষ্ঠানটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয়
সন্ধ্যা 6:45। তরুণদের উদ্দেশ্যে আরও বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। এখন যৌবন যার অনুষ্ঠানটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।